আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কমার্স ক্লাসে তোমাদেরকে স্বাগতম। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে শিখাবো নবম-দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায় অর্থাৎ হিসাব অধ্যায়টি। ইতিমধ্যে এই অধ্যায়ের ওপর আমি একটা ক্লাস নিয়ে নিয়েছি। তোমরা যারা দেখো নাই অবশ্যই এই ক্লাসটা দেখে নেবে। আজকে হচ্ছে দ্বিতীয় ক্লাস। তাহলে আজকের ক্লাস শুরু করা যাক। তো শুরুতে আমরা সৃজনশীল প্রশ্ন 2 দেখতে পাচ্ছি, কারণ গত ক্লাসে আমি সৃজনশীল প্রশ্ন 1 দেখিয়েছিলাম। তোমরা অবশ্যই এই ভিডিওটা দেখে নেবে। প্রশ্নে বলছে, জনাব আবিরের ব্যবসায় প্রতিষ্ঠানের 2018 সালের জানুয়ারি মাসে নিম্নোক্ত লেনদেন সমূহ হয়েছিল। জানুয়ারি 1 তারিখে বলছে বাকিতে পণ্য ক্রয় 10,000 টাকা। 3 তারিখে বলছে জামালের নিকটে পণ্য বিক্রয় 18,000 টাকা। 5 তারিখে বলছে ব্যাংকে জমা দেন 5,000 টাকা এবং 7 তারিখে বলছে কর্মচারীকে বেতন প্রদান 3,000 টাকা। প্রশ্নে কতে বলছে লেনদেনগুলোর মালিকানা সত্ত্ব হ্রাসের পরিমাণ নির্ণয় করো। খতে বলছে লেনদেনগুলোর সংশ্লিষ্ট ডেবিট ও ক্রেডিট পক্ষ শনাক্ত করো কারণ সহ, এবং গতে বলছে লেনদেনগুলোর সংশ্লিষ্ট হিসাবের শ্রেণী নির্ণয় করো কারণ সহ। তো গত ক্লাসে আমরা এই হিসাবগুলো নির্ণয় করেছিলাম কারণ ছাড়া। এখন আমরা দেখাবো কিভাবে কারণ সহ নির্ণয় করতে হয়। যেহেতু প্রশ্নে কতে বলছে মালিকানা সত্ত্ব হ্রাসের পরিমাণ নির্ণয় করতে, সেক্ষেত্রে আমরা দেখব প্রশ্ন থেকে কোন কোন এন্ট্রিগুলোতে মালিকানা সত্ত্ব হ্রাস হয়, সেই এন্ট্রিগুলোই এখানে আসবে। যেমন এখানে বাকিতে পণ্য ক্রয়, এখানে ক্রয় ডেবিট হয়, পাওনাদার ক্রেডিট হয়, অর্থাৎ ক্রয় একটা মালিকানা সত্ত্ব হিসাব, মানে ওই হিসাব। এই কারণে এটা কি হয়, হ্রাস হয়। এই কারণে জানুয়ারি 1 তারিখেরটা আমরা বসাইছি বাকিতে পণ্য ক্রয় 10,000 টাকা। তারপর 7 তারিখে বলছে কর্মচারীকে বেতন প্রদান 3,000 টাকা। তো কর্মচারীকে বেতন প্রদান করছে, এই কারণে বেতন ডেবিট হয়েছে, নগদান ক্রেডিট হয়েছে। তো বেতন যেহেতু একটা ওই হিসাব যদি ডেবিট হয় তাহলে কি হ্রাস পায়, এই কারণে এটাও হ্রাস পেয়েছে 3,000 টাকা। তারপর দুইটা একসাথে যোগ করে রেজাল্ট আসছে 13,000 টাকা। এইটি হচ্ছে মালিকানা সত্ত্ব হ্রাসের মোট পরিমাণ। এই জায়গায় লিখবো সুতরাং মোট পরিমাণ লিখে 13,000 টাকা নিচে ক্লোজ করে দেব। তারপর যেহেতু খতে বলছে কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয় করতে, সেক্ষেত্রে আমরা শিরোনাম সাজিয়ে নেব লেনদেনগুলো সংশ্লিষ্ট ডেবিট ক্রেডিট নির্ণয় করা হলো কারণ সহ। তারপর ছক সেম আগের মতনই লিখবো যে তারিখ সংশ্লিষ্ট হিসাব ডেবিট টাকা ক্রেডিট টাকা, শুধু একটা ঘর বেশি হবে, যেহেতু এখানে কারণ সহ বলছে এই কারণে এখানে একটা কারণের ঘর হবে। আর কারণে আমরা লিখবো কোন হিসাবটা হ্রাস পেয়েছে কোন হিসাবটা বৃদ্ধি পেয়েছে, এইটুকুই কারণের কাজ, তাছাড়া আর কোনো কাজ নেই। কোন হিসাবটা হ্রাস পেয়েছে কোন হিসাবটা বৃদ্ধি পেয়েছে, এটাই কারণের কাজ। অনেক সময় বইয়ে বা গাইডে এখানে বাংলায় লেখা থাকে, যেমন ব্যয় লেখা থাকে, এই জায়গায় সম্পদ বৃদ্ধি লেখা থাকে বা দায় বৃদ্ধি লেখা থাকে। আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা ইংলিশেই লিখবে, কারণ ইংলিশে যদি লেখো সেক্ষেত্রে ওই বলতে আয় ব্যয় মালিকানা সত্ত্ব এই তিনটাকেই বোঝায়। আর তুমি যদি বাংলায় লেখো তাহলে ব্যয় যদি লেখো সেই ক্ষেত্রে ব্যয় যদি ডেবিট হয় সেই ক্ষেত্রে কিন্তু ব্যয় বৃদ্ধি পাবে। আর এখানে কিন্তু ব্যয়টা ডেবিট হওয়ার ফলে হ্রাস পাইছে, কারণ এটা ব্যয় আছে কিন্তু ইংলিশে যেহেতু লিখছি এই কারণে ওইর মধ্যে পড়ে। তা আমি তোমাদেরকে সব সময় সাজেস্ট করব তোমরা ইংলিশে লিখবা, ওই এল এ ওইগুলো লেখার চাইতে এরকম ভাবেই লিখবা, তাহলেই হবে। তারপর জানুয়ারি মাসে 1 তারিখে ডেবিট ক্রেডিট আকারে আমরা সাজাবো এটা, যেহেতু ডেবিট ক্রেডিট নির্ণয় করতে বলছে এই কারণে এটা দেখি, যেহেতু বাকিতে পণ্য ক্রয় করছে এই কারণে ক্রয় হিসাব ডেবিট হবে, আর ক্রয়ের সাথে পাওনাদারের মিল এই কারণে পাওনাদার হিসাব ক্রেডিট হবে। এই যে ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। 10,000 টাকা ছিল, ডেবিটের করে 10,000 টাকা, ক্রেডিটের করে 10,000 টাকা। আর যেহেতু ক্রয় হিসাব ওই হিসাব যদি ডেবিট হয় তাহলে কি হয়, ওই হ্রাস পায়। আর পাওনাদার একটা দায় হিসাব, দায়ের সংকেত হচ্ছে এল, যদি এল ক্রেডিট হয় তাহলে এল বৃদ্ধি পায়, মানে পাওনাদার বা দায় বৃদ্ধি পায়।
3 তারিখে জামালের নিকটে পণ্য বিক্রয় করছে এত টাকা। তো এখানে জামাল একজন কি দেনাদার। আমরা যেহেতু জামালের নিকট পণ্য বিক্রয় করছি, জামাল আমাদের কাছে একজন দেনাদার। এ কারণে দেনাদার জামাল হিসাব ডেবিট হবে আর বিক্রয় হিসাব ক্রেডিট হবে। দেনাদার জামাল হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। 18,000 টাকা 18,000 টাকা। যেহেতু দেনাদার জামাল একজন সম্পদ, এই কারণে এ বৃদ্ধি পেয়েছে। কারণ আমি বলছি সম্পদ যদি ডেবিট হয় তাহলে বৃদ্ধি পায়, আর ওই যদি ক্রেডিট হয় তাহলেও বৃদ্ধি পায়। এই যে ওই ক্রেডিট হয়েছে, এই কারণে ওইও বৃদ্ধি পেয়েছে। 5 তারিখে বলছে ব্যাংকে জমা দেন। ব্যাংকে যেহেতু জমা দেয়, ব্যাংক বৃদ্ধি পাইছে আর নগদ টাকা হ্রাস পেয়েছে, এই কারণে ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট হবে। এই যে আমরা ব্যাংক হিসাব ডেবিট লিখেছি এবং নগদান হিসাব ক্রেডিট লিখেছি 5,000 টাকা। যেহেতু ব্যাংক একটা সম্পদ হিসাব, এই কারণে এ বৃদ্ধি পেয়েছে, কারণ সম্পদ যদি ডেবিট হয় বৃদ্ধি পায়, আর নগদানও একটা সম্পদ হিসাব ক্রেডিট হয়েছে, এই কারণে এ হ্রাস পেয়েছে। কারণ সম্পদ যদি হ্রাস পায়, অর্থাৎ সম্পদ যদি ক্রেডিট হয় তাহলে হ্রাস পায়। 7 তারিখে বলছে কর্মচারীকে বেতন প্রদান 3,000 টাকা। এখানে বেতন প্রদানের ফলে বেতন হিসাব ডেবিট হয়েছে, নগদান হিসাব ক্রেডিট হয়েছে। তো বেতন হিসাব ডেবিট হবে, নগদান হিসাব ক্রেডিট হবে। এই যে 3,000 টাকা। বেতন যেহেতু একটা ওই হিসাব, ওই যেহেতু ডেবিট হয়েছে, এই কারণে ওই হ্রাস পেয়েছে। আর নগদান যেহেতু একটা সম্পদ হিসাব, সম্পদ যেহেতু ক্রেডিট হয়েছে, এই কারণে সম্পদ হ্রাস পেয়েছে। তাহলে এখানে হবে ওই হ্রাস পেয়েছে এবং এও হ্রাস পেয়েছে। এভাবে মূলত কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয় করে। গত যেহেতু বলছে হিসাবের শ্রেণী নির্ণয় করতে কারণ সহ, এই কারণে সেম ভাবে শিরোনাম সাজিয়ে নেব। লেনদেনগুলো সংশ্লিষ্ট হিসাবের শ্রেণী নির্ণয় করা হলো কারণ সহ। সেম ঘরই হবে, শুধু এখানে কারণ হবে। এখানে হিসাবের শ্রেণী হবে। হিসাবের শ্রেণী বলতে যেটা যে হিসাব, ওই হিসাবের নামগুলো লিখতে হবে। তো সেম ভাবে ডেবিট ক্রেডিটে যেরকম ভাবে আমরা সাজিয়েছিলাম এন্ট্রিগুলো, সেম ওই রকম ভাবে আমরা এন্ট্রিগুলো সাজিয়ে নিব। যেহেতু ফার্স্টে ছিল ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার ক্রেডিট, আর ক্রয় যেহেতু একটা ব্যয় হিসাব, হিসাবের শ্রেণীর ঘরে আমরা ব্যয় লিখবো। পাওনাদার যেহেতু দায় হিসাব, হিসাবের শ্রেণীর ঘরে আমরা দায় লিখবো। আর ব্যয় বলতে ওইর মধ্যে পড়ে, এই কারণে ওই হ্রাস হবে। আর দায় বলতে এল এর মধ্যে পড়ে, এই কারণে এল বৃদ্ধি পাবে। ওই সেম হবে, এটাতে যেরকম কারণ লিখেছিলাম এটা তো সেম ভাবে কারণই হবে। তারপর 3 তারিখে দানাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। দানাদার যেহেতু একটা সম্পদ হিসাব, এই কারণে হিসাবের শ্রেণীর ঘরে আমরা সম্পদ লিখেছি। বিক্রয় যেহেতু একটা আয় হিসাব, এই কারণে হিসাবের শ্রেণীর ঘরে আমরা আয় লিখেছি। সম্পদের সংকেত হচ্ছে এ বৃদ্ধি পেয়েছে আর ওই বৃদ্ধি পেয়েছে। আয় বলতে ওই বৃদ্ধি পেয়েছে। তারপর 5 তারিখে ব্যাংক হিসাব ডেবিট হয়েছে, নগদান হিসাব ক্রেডিট হয়েছে। ব্যাংক যেহেতু সম্পদ হিসাব, হিসাবের শ্রেণীর ঘরে আমরা সম্পদ লিখেছি। নগদান যেহেতু সম্পদ হিসাব, এই কারণে হিসাবের শ্রেণীর ঘরে আমরা সম্পদই লিখেছি। আর সম্পদের সংকেত এই কারণে এ বৃদ্ধি পেয়েছে। এই সম্পদের সংকেত এই কারণে এ হ্রাস পেয়েছে। কারণ ক্রেডিট হলে হ্রাস পায়, ডেবিট হলে বৃদ্ধি পায়। 7 তারিখে যাবে হচ্ছে বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। বেতন যেহেতু ব্যয় হিসাব, এই কারণে হিসাবের শ্রেণীর ঘরে আমরা ব্যয় লিখেছি। নগদান যেহেতু সম্পদ হিসাব, এই কারণে হিসাবের শ্রেণীর ঘরে আমরা সম্পদ লিখেছি। ব্যয় বলতে এই কারণে ওই হ্রাস পেয়েছে যেহেতু ডেবিট হয়েছে। আর সম্পদের সংকেত হচ্ছে সম্পদ যেহেতু ক্রেডিট হয়েছে, এই কারণে সম্পদ হ্রাস পেয়েছে। তো এইভাবে মূলত সৃজনশীল প্রশ্ন সলভ করে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। তোমাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করবে। আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবে। দেখা হচ্ছে অন্য কোনো টিউটোরিয়ালে। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।